যে অর্থায়নের মেয়াদ 5 বছরের ঊর্ধ্বে এবং 20 বছরের মধ্যবর্তী সময়ের হয়ে থাকে সেগুলোকে আমরা দীর্ঘমেয়াদী অর্থায়ন বলি। দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস যদি বলা হয় তাহলে দুই ধরনের উৎস হতে পারে। একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস আর একটা হচ্ছে বাহ্যিক উৎস। অভ্যন্তরীণ উৎস অবর্ধিত মুনাফা, হ্যাঁ, এটা আর হচ্ছে অবচয় সঞ্চিতি, কুঋণ সঞ্চিতি। মোটামুটি ভাবে চূড়ান্ত হিসাব যখন করে থাকো তখন দেখবে অবচয়ের একটি অংশ সঞ্চিতি করে রাখা হয়, পুরো অনাদায়ী পাওনার একটি অংশ সঞ্চিতি করে রাখা হয়, আবার আহ অবন্টিত মুনাফাও রেখে দেওয়া হয়। সেটা আবার কি করা যায় পরবর্তীতে আহ দীর্ঘমেয়াদী অর্থায়নে, মানে এই টাকাটা তো অলস ভাবে পড়ে থাকে, তাহলে অলস ভাবে পড়ে থেকে লাভ কি? প্রতিষ্ঠানের প্রয়োজনে আবার এটাকে বিনিয়োগ করা যায়। আর এটা হচ্ছে বাহ্যিক উৎস। দেখো, একটা হচ্ছে মূলধন বাজার, ক্যাপিটাল মার্কেট, আর একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক ঋণ, অর্থাৎ ওই যে ব্যাংক থেকে হোক আর বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠান থেকে তুমি দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ করা যায়। আর একটা হচ্ছে মূলধন বাজার, ক্যাপিটাল মার্কেট। এটাই হচ্ছে আমাদের আহ আলোচনার বিষয়। ক্যাপিটাল মার্কেট, আর্থিক বাজার মূলত দুই ধরনের, একটা হচ্ছে প্রাথমিক বাজার আর একটি হচ্ছে মাধ্যমিক বাজার, প্রাইমারি মার্কেট, আর একটি হচ্ছে সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেট কি? যখন একটা কোম্পানি তার শেয়ারটা বাজারে ছাড়ে, হ্যাঁ, তখন সেটা হচ্ছে আমাদের প্রাইমারি শেয়ার বলা হয়। সেটা হচ্ছে প্রাইমারি। প্রথম হচ্ছে এইটা ওই যে আইপিও অফার করা হয়, তারপরে যাদের বিও অ্যাকাউন্ট থাকে তারা ওই শেয়ার ক্রয় করার জন্য আবেদন করে। আবেদনকারীর মধ্য থেকে একটা লটারি হয়, লটারির মাধ্যমে যারা এই আইপিওটা পেয়ে থাকে তারা ওই শেয়ারটা কিনতে পারে। এটা হচ্ছে প্রাথমিক বাজার। এরপর তার এই ক্রয়কৃত শেয়ারটা পরবর্তীতে সে আবার কি করে সেকেন্ডারি বাজারে, অর্থাৎ আবার পুনরায় বিক্রি করতে পারে। সেটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট। এখন কেউ যদি কারো যদি ভিও অ্যাকাউন্ট থাকে, সে কি করতে পারবে? শেয়ার কিনতে পারবে এবং বিক্রি করতে পারবে। এটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট। আর যখন একটা কোম্পানি সে বাজারে শেয়ার ছাড়ে, তুমি যদি সেই শেয়ার ক্রয় করার জন্য আবেদন করো, আবেদন করে লটারি হবে, লটারির মাধ্যমে তুমি যদি শেয়ারটা পেয়ে যাও তাহলে তুমি ওইটাকে বলা হচ্ছে প্রাথমিক শেয়ার। প্রাথমিক শেয়ার তুমি পেলা। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা তো বলি কোম্পানির মালিক কারা? শেয়ার হোল্ডাররা। আর শেয়ার হোল্ডার কারা? যারা শেয়ার ক্রয় করে। তো একটা কোম্পানি যখন বাজারে মার্কেটে শেয়ার ইস্যু করে, কেউ যদি চায় সে শেয়ার কিনবে, তো সবাইকে তো আর দিতে পারে না। যেমন আহ এক- সে 1,000 মার্কেটে বা 1 লাখ মনে করো শেয়ার ছাড়লো, কিন্তু আবেদন করছে হচ্ছে 10 লাখ। তাহলে 10 লাখ গ্রাহককে কি 1 লাখ শেয়ার দিতে পারবে? দিতে পারবে না। কি করতে হবে? 9 লাখ শেয়ার হোল্ডারকে বাদ দিতে হবে। কিভাবে বাদ দেয়? এটা লটারির মাধ্যমে বাদ দেয়। বুঝতে পারছো? দেখবে এখন প্রাইমারি স্কুলে এই লটারি মেথডের মাধ্যমে ভর্তি করায়। অর্থাৎ কেউ যদি সরকারি প্রাইমারি স্কুলে ভর্তি হতে চায় তাহলে তাকে আগে ভর্তি পরীক্ষা হতো, এখন ভর্তি পরীক্ষা হয় না। এখন হয় সবাই লটারিতে নাম দিবে, যাদের নাম আসবে তারাই ওই স্কুলে ভর্তি হতে পারবে। এটাকে বলা হয় লটারি মেথড। ঠিক একইভাবে এই প্রাথমিক বাজারে, প্রাইমারি মার্কেটে কোম্পানি প্রথমে শেয়ার ইস্যু করে। কেউ যদি শেয়ার গুলো কিনতে চায়, সে শেয়ার ক্রয় করার জন্য আবেদন করবে। আবেদন করার পর পরবর্তীতে কোম্পানি একটা লটারি করবে। লটারির মাধ্যমে যারা লটারিতে বিজয়ী হবে, মানে ওইটা পাবে, তারাই শুধুমাত্র কি করতে পারবে? শেয়ারটা ক্রয় করতে পারবে। এটাকে বলা হচ্ছে প্রাথমিক আহ, বাজার, প্রাইমারি মার্কেট। তারপরে সে ক্রয়কৃত শেয়ার গুলো যদি পরবর্তীতে সে বাজারে বিক্রি করে, অথবা কেউ যদি যে কোনো সময় ক্রয় বিক্রয় করে, সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি মার্কেট। আর ওই যে বললাম আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং, জনসাধারণের জন্য কোম্পানি কি করবে? শেয়ার ক্রয় করার জন্য উন্মুক্ত ভাবে আহ্বান করে যে আপনারা কি করতে পারবেন? আমাদের এই কোম্পানির শেয়ার ক্রয় করার জন্য আবেদন করতে পারবেন। এটাকে বলা হয় আইপিও। তারপর হচ্ছে শেয়ার অবলেখন। কাকে বলে? এটা হচ্ছে আহ, কোন একটা কোম্পানির কেউ যদি শেয়ার ক্রয় করতে চায় অথবা বিক্রি করতে চায়, এর মাধ্যমে আহ সে একবার কিনবে, কেনার পর আহ, আবার অন্যান্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিনিয়োগ করবে। দেখো, এটা একটি বিনিয়োগ ব্যাংক একটি বিনিয়োগ ব্যাংক যখন কোম্পানি সকল শেয়ার একটি নির্দিষ্ট দামে ক্রয় করে
নিয়ে পরে তা বিভিন্ন ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিকট বিক্রি করে, সেটাই হচ্ছে শেয়ার অবলেখন। এটা কি বুঝতে পারছো বিষয়টা? এটা অনেকটা ইয়ের মতো, জি স্যার। ডিলারের মতো। মানে সে ডিলার নিয়ে আসলো, পরে আবার সে পাইকারদের কাছে বিক্রি করলো, এরকমই আর কি, এটা শেয়ার অবলেখন। তারপর বিক্রয়যোগ্য সিকিউরিটি। আহ বিক্রয়যোগ্য সিকিউরিটি বলতে বোঝায়, দেখো, যে সমস্ত সিকিউরিটির মেয়াদ পর্যন্ত ধরে রাখার প্রয়োজন পড়ে না, বরং বিক্রয়ের জন্য সবসময় প্রস্তুত থাকে। অর্থাৎ তুমি শেয়ার যে সিকিউরিটিস কিনলা, সেই সিকিউরিটিসটা যদি এমন হয় যেটা 5 বছর মেয়াদের অথবা 1 বছরের মেয়াদের, তাহলে ওইটা 1 বছর মেয়াদ শেষ হওয়ার পর এটা বিক্রি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এরকম যদি হয় যে এটা ওরকম মেয়াদ না, যে কোনো সময় হতে পারে, সেটাকে বলা হচ্ছে। আর এটা হচ্ছে পূর্ব ক্রয় অধিকার। পূর্ব ক্রয় অধিকার বলতে কোনো কর্পোরেশনের বিদ্যমান শেয়ার মালিকদেরকে সেই প্রতিষ্ঠানের আনুপাতিক মালিকানা সত্ত্ব বজায় রাখার জন্য যে অধিকার দেওয়া হয় তাকে পূর্ব ক্রয় অধিকার বলে। এটা বুঝতে পারছো? এটা হচ্ছে রাইট শেয়ার। রাইট শেয়ার কি? আমাদের কোম্পানির অনেকগুলো শেয়ার থাকে, তার মধ্যে একটা শেয়ার হচ্ছে রাইট শেয়ার। রাইট শেয়ার বলতে বোঝাচ্ছে যদি কোম্পানি নতুন করে কোনো শেয়ার ইস্যু করে, তাহলে বর্তমান যে শেয়ার হোল্ডাররা আছে তাদের মধ্যেই এই শেয়ারটা বিক্রি করা হবে বা তাদেরকে এই শেয়ারটা দেওয়া হবে, সেটাকে বলা হচ্ছে রাইট শেয়ার। বুঝতে পারছো? মানে একটা কোম্পানি যদি জি ভালো স্যার। অবস্থানে থাকে, সে যদি আবার নতুন করে শেয়ার ইস্যু করে, তখন সেটা যে যদি আইপিওর মাধ্যমে বিক্রি করে, তাহলে যে কোনো মানুষই কিনতে পারবে। কিন্তু এমন যদি হয় যে নতুন করে যদি আরো, ওই যে প্রথমে 1 লাখ শেয়ার ইস্যু করছিল, এখন নতুন করে 1 লাখ না, আর 10,000 শেয়ার ইস্যু করবে। এখন 10,000 শেয়ার ইস্যু করবে কাদের মধ্যে? যারা হচ্ছে এই যে এই 1 লাখ শেয়ার হোল্ডার যারা কিনছিল, তো তারাই কি করতে পারবে? এটা ক্রয় করতে পারবে, সবার জন্য আর উন্মুক্ত থাকবে না। হ্যাঁ, এই যে বর্তমান শেয়ার হোল্ডারদের মধ্যে নতুন যে শেয়ার আনুপাতিক হারে দেওয়া হবে তাকে রাইট শেয়ার বলে। আর এই অধ্যায়ের জন্য আমাদের কিছু ফর্মুলা লাগে। এই যে নাম্বার অফ নিউ শেয়ার ফান্ড টু বি রেইজড ডিভাইডেড বাই সাবস্ক্রিপশন প্রাইস, নাম্বার অফ নিউ শেয়ার ইস্যু এক্সিস্টিং শেয়ার ডিভাইডেড বাই নাম্বার অফ রাইট to be raised, number of new share divided by ওই যে into SP মানে ইন্টু এসপি, সাবস্ক্রিপশন প্রাইস, সাবস্ক্রিপশন প্রাইস। নাম্বার অফ রাইট এটা হচ্ছে ওল্ড শেয়ার ডিভাইডেড বাই নিউ শেয়ার, আর ভ্যালু অফ দ্য ফার্ম এটা হচ্ছে নাম্বার অফ ওল্ড শেয়ার আর হচ্ছে ওল্ড শেয়ারের প্রাইস, নাম্বার অফ নিউ শেয়ার আর হলো সাবস্ক্রিপশন প্রাইস, এই দুটো যোগ করলে পাওয়া যাবে ভ্যালু অফ দ্য ফার্ম। তারপরে স্যার আরেকটা এইটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টও মেবি এই অধ্যায়টা আছে। হ্যাঁ হ্যাঁ, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট দুটো দিয়ে আছে। ভ্যালু অফ এ রাইট, এই দেখো রাইট এর ক্ষেত্রে একটা হচ্ছে অন রয়েছে, এট রাইট অন আর ও ইকুয়াল টু পি ও মাইনাস এস পি ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। আর এন ভ্যালু প্লাস অফ এ ওয়ান। রাইট এট এক্স, এটার সূত্র হচ্ছে পি এক্স মাইনাস এস পি ডিভাইডেড বাই এন। মার্কেট প্রাইস পার শেয়ার এট এক্স রাইট পি এক্স পি ও ইন্টু এন প্লাস এস পি ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। রিকোয়ার্ড শেয়ার ফর ইলেক্টিং ডিরেক্টর আন্ডার কিউমুলেটিভ ভোটিং সিস্টেম, যদি ডিরেক্টর নির্বাচন করতে চায় সেক্ষেত্রে ডিডি ইন্টু এন এস ডিভাইডেড বাই ডিই প্লাস ওয়ান প্লাস ওয়ান। এই সূত্রগুলো খুব কম প্রয়োগ হয়, তবে যেই সূত্রটা আমাদের আসে বা পরীক্ষায় আসে সেই ধরনের আমরা কিছু প্রবলেম নিয়ে আলোচনা করি। দেখো এই প্রবলেমটাতে বলা আছে, ইউ আর সাপ্লাই উইথ দ্য ফ্লোয়িং ইনফরমেশন অফ নিজুম লিমিটেড, মার্কেট প্রাইস পার শেয়ার 120 টাকা, সাবস্ক্রিপশন প্রাইস হচ্ছে 80 টাকা, নাম্বার 80 অফ টাকা, ওল্ড নাম্বার শেয়ার অফ হচ্ছে ওল্ড শেয়ার 10,000 10,000, শেয়ার, ফান্ড টু বি ফান্ড টু রেইজ বি হচ্ছে রিলিজ, 4 লক্ষ টাকা। এখন আমাদেরকে বের করতে বলছে টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম ইস্যু অফ বিফোর রাইটস, ইস্যু অফ রাইটস। ঠিক আছে, এই একটা। ইস্যু অফ রাইটস। নাম্বার অফ নিউ শেয়ার, আরেকটা হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালু অফ এ রাইট বিফোর এক্স রাইট, যে আমাদের ওই সূত্রের মধ্যে ছিল, একটা হচ্ছে বিফোর আরেকটা হচ্ছে অন। ভ্যালু অফ শেয়ার এট এক্স রাইট, থিওরিটিক্যাল ভ্যালু অফ এ রাইট এট এক্স রাইট। ওকে, তাহলে দেখো প্রথম যেটা ছিল সেটা হচ্ছে টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম বিফোর ইস্যু, এম পিপিএস, মার্কেট প্রাইস পার শেয়ার। মার্কেট প্রাইস পার শেয়ার কত টাকা? মার্কেট প্রাইস পার শেয়ার হচ্ছে 120 টাকা। 120 টাকা। হচ্ছে নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার, নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার ছিল কত? 10,000 শেয়ার, অর্থাৎ ওল্ড শেয়ার, ওল্ড শেয়ার। প্রতিটি শেয়ারের দাম হচ্ছে 120 টাকা, আর শেয়ারের সংখ্যা হচ্ছে 10,000। 10,000 গুণ 120 অথবা 120 গুণ 10,000 একই কথা। এই যে 120 গুণ 10,000 ইকুয়াল টু হচ্ছে 12 লক্ষ টাকা। এটা হচ্ছে আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্ট।
2 নাম্বার নাম্বার অফ নিউ শেয়ারের দেখো এখানে আমাদের সূত্র ছিল নাম্বার অফ নিউ শেয়ার এক্সিস্টিং শেয়ার হুম ডিভাইডেড বাই নাম্বার অফ রাইট। এখন এক্সিস্টিং শেয়ার ও এটাও হতে পারে, জায়গায় আছে আরেকটা আছে স্যার। আরেকটা স্যার ওই যে উপরে ফান্ড টু বি রেইজড হুম, আছে এই যে দুইটা আছে দ্বারা 1 নম্বর সূত্রটাই ফান্ড টু বি রেজ ডিভাইডেড বাই সাবস্ক্রিপশন আর প্রাইস। এখানে সাবস্ক্রিপশন আমাদের প্রাইস ফান্ড টু বি রেজ ছিল কত? এই যে দেখেন 4 4 লাখ লক্ষ টাকা। আর ডিভাইডেড বাই সাবস্ক্রিপশন প্রাইস এসপি কত টাকা? 80 আচ্ছা টাকা। তাহলে এই যে ফান্ড টু বি রেজ ডিভাইডেড বাই সাবস্ক্রিপশন প্রাইস, ফান্ড টু বি রেজ হচ্ছে 4 লক্ষ টাকা, সাবস্ক্রিপশন প্রাইস হচ্ছে 80 টাকা। 4 লক্ষকে যদি 80 দিয়ে ভাগ করা হয় তাহলে নাম্বার অফ শেয়ার হচ্ছে 5000 শেয়ার। এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট 2। এরপরে আসি রিকোয়ারমেন্ট 3 হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালু অফ রাইট বিফোর এক্স রাইট। যদি এরকম হয় সেক্ষেত্রে আমাদের সূত্রটা কি হবে খেয়াল করো। আর ও এই যে এই সূত্রটা অ্যাড রাইট অন পিও মাইনাস এসপি ডিভাইডেড বাই এন প্লাস 1। ওকে, পিও পিও মানে হচ্ছে ওই যে মার্কেট প্রাইস পার শেয়ার 120 টাকা। আর এস মানে হচ্ছে সাবস্ক্রিপশন প্রাইস। আর এন মানে হচ্ছে আমাদের এই যে নাম্বার নিউ শেয়ার আর কি, নাম্বার অফ ওল্ড শেয়ার ডিভাইডেড বাই নাম্বার অফ নিউ শেয়ার। নাম্বার অফ ওল্ড শেয়ার এটা তো প্রশ্নে দেওয়াই ছিল, ওল্ড শেয়ার হচ্ছে 10,000। আর নাম্বার অফ নিউ শেয়ার এই যে আমরা একটু আগে করলাম, নাম্বার অফ নিউ শেয়ার 5,000। তাহলে 10,000 ডিভাইডেড বাই 5,000 কত হইলো? এন ইকুয়াল টু হচ্ছে 2। বুঝতে পারতেছি? এই যে এখানে জি স্যার সূত্রটা দেখো, পিও হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার। এস এটা এসপি দিলে সুবিধা হইতো, সাবস্ক্রিপশন প্রাইস বুঝতে সুবিধা হয় নাকি? এসপি মানে হচ্ছে সাবস্ক্রিপশন প্রাইস ডিভাইডেড বাই n+1 এন মানে হচ্ছে নাম্বার অফ নিউ শেয়ার। এই যে সরি নাম্বার অফ রাইট, না স্যার নাম্বার অফ নাম্বার অফ রাইট রাইটস রাইট হ্যাঁ নাম্বার অফ রাইট। নাম্বার অফ কি রাইটস হচ্ছে যে নাম্বার ওল অফ ওল্ড শেয়ার শেয়ার বাই ডিভাইডেড নিউ বাই শেয়ার নাম্বার অফ নিউ শেয়ার। আর নাম্বার অফ নিউ শেয়ারের এখানে আমাদের দুইটা সূত্র আছে, খেয়াল করো। একটা হচ্ছে ফান্ড টু বি রেজ, আরেকটা হচ্ছে সাবস্ক্রিপশন প্রাইস। এখন কথা হচ্ছে আমি কোন সূত্রটা ইউজ করব? আমাদের প্রশ্নে যেই আহ, তথ্যগুলো দেওয়া থাকবে সেই তথ্যের উপর ডিপেন্ড করে আমাদের এই সূত্রগুলো ইউজ হবে। যেহেতু এখানে ফান্ড টু বি রেজ এবং সাবস্ক্রিপশন প্রাইস দেওয়া রয়েছে, তাহলে আমরা এটা ব্যবহার করে কি করতে পারি? আমাদের বের করতে নাম্বার অফ পারি নিউ শেয়ারটা বের করতে পারি। আর নাম্বার অফ রাইট এটাকে যদি আমরা এন আর দিয়ে লিখতাম তাহলে মনে হয় বুঝতে সুবিধা হইতো। দিয়ে দিই এন আর, নাম্বার অফ রাইট। ওকে, এটার সূত্র হচ্ছে নাম্বার অফ ওল্ড শেয়ার ডিভাইডেড বাই নাম্বার অফ নিউ শেয়ার। নাম্বার অফ ওল্ড শেয়ার হচ্ছে 10,000 ছিল, আর নিউ শেয়ার হচ্ছে 5,000। তাহলে নাম্বার অফ রাইট হচ্ছে 2 টাকা, 2 প্লাস হচ্ছে 1। এবার 120 থেকে 80 বাদ দিলে 40 হবে। আর 40 কে 2 প্লাস 1 3 দিয়ে ভাগ করলে হবে 13.33। তাহলে আরো ইকুয়াল টু হচ্ছে 13 টাকা 33 পয়সা। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে ভ্যালু অফ শেয়ার আফটার দা ইস্যু অফ রাইট। এইটার সূত্র হচ্ছে পিএক্স। এখন এই সূত্রগুলো তোমাকে মুখস্থ করে অথবা প্র্যাকটিস করে আয়ত্তে রাখতে হবে, এছাড়া উপায় নাই। পিও হচ্ছে মার্কেট জি প্রাইস স্যার পার শেয়ার ইনটু এন মানে হচ্ছে এন না দিয়ে আমরা নাম্বার অফ রাইটস নাম্বার অফ রাইট, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আর এনআর কিভাবে বের করছি? এটা তো ওই যে ওল্ড শেয়ার ডিভাইডেড বাই নিউ শেয়ার দিয়ে আমরা বের করলাম, তাই না? আর এখানে এস না দিয়ে এসপি দিই, তাহলে সাবস্ক্রিপশন প্রাইস বুঝতে সুবিধা হবে। বুঝতে পারতেছি? জি স্যার ওকে, তাহলে পিও হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার ইনটু এনআর হচ্ছে নাম্বার অফ রাইট প্লাস এসপি হচ্ছে সাবস্ক্রিপশন প্রাইস। তাহলে মার্কেট প্রাইস পার শেয়ার হচ্ছে 120 টাকা, এনআর নাম্বার অফ রাইট হচ্ছে 2 টাকা, প্লাস হচ্ছে এসপি হচ্ছে সাবস্ক্রিপশন প্রাইস 80 টাকা। এনআর হচ্ছে 2 টাকা প্লাস হচ্ছে 1 টাকা। তাহলে 120 গুণ 2 240 প্লাস হচ্ছে 80, সেটাকে ভাগ করতে হবে 3 দিয়ে। ভাগ করলে আমাদের হবে 106 টাকা 67, অর্থাৎ 67 পয়সা। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার। এরপরে আসি 5 নাম্বারে, বলছে থিওরিটিক্যাল ভ্যালু অফ এ রাইট এক্স রাইট। এটার সূত্র হচ্ছে পি এক্স মাইনাস এসপি ডিভাইডেড বাই এন। এখানে তো এস বলতে এসপি বোঝাচ্ছে, হ্যাঁ, সাবস্ক্রিপশন প্রাইস। আর এন বলতে নাম্বার অফ রাইট বোঝাচ্ছে। এনআর হ্যাঁ, আমরা এখানে এসপি দিই, তাহলে বুঝতে সুবিধা হবে নাম্বার অফ রাইট এটা।
আর পিএক্স কিন্তু এই যে এর আগে আমরা বের করলাম, দেখো ভ্যালু অফ এ হ্যাঁ শেয়ার আফটার দা ইস্যু অফ রাইট পিএক্স হচ্ছে 106 টাকা 67 পয়সা। তাহলে আমরা এই মানটা ব্যবহার করব এখানে, কি 106 টাকা 67 পয়সা মাইনাস হচ্ছে এসপি সাবস্ক্রিপশন প্রাইস ডিভাইডেড বাই এনআর হচ্ছে যে নাম্বার অফ রাইট। তো 106 থেকে 80 বাদ দিতে হবে, সেটা বাদ দেওয়ার পর 2 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে আমাদের রেজাল্ট আসবে 13 টাকা 33 পয়সা। দেখো সেম একটা প্রবলেম যদি করতে বলা হয় তাহলে কি পারা যাবে? এখানে খেয়াল করো, এখানে দেখো ইনফরমেশন দেওয়া রয়েছে কোম্পানির আউটস্ট্যান্ডিং শেয়ার অর্থাৎ নাম্বার অফ হোল্ড শেয়ার 50,000 শেয়ার, কারেন্ট মার্কেট প্রাইস অর্থাৎ মার্কেট প্রাইস পার শেয়ার হচ্ছে 75 টাকা। কোম্পানি ওয়ান্টস টু বি রেইজ, যে ফান্ড রেইজ হচ্ছে 7 লাখ টাকা। জি স্যার। সাবস্ক্রিপশন প্রাইস না স্যার। এসপি হচ্ছে 70 টাকা। এখানে আমাদের বের করতে বলছে কি নাম্বার অফ শেয়ার নিডেড টু বি ফান্ড, নাম্বার অফ শেয়ার সূত্র কি? স্যার হচ্ছে ফান্ড টু বি রেইজ বাই ফান্ড টু বি কি জানো রেইজ ডিভাইডেড বাই সাবস্ক্রিপশন। বাই সাবস্ক্রিপশন প্রাইস। ওকে, তাহলে তোমরা এটা করবা, হ্যাঁ? ওকে, এরপর দেখো দ্বিতীয় আরেকটি প্রবলেম, এইটার সাথে রিলেটেডই আমাদের এই প্রবলেম গুলো থাকে। এখন এই প্রবলেম গুলো যদি সলিউশন করতে চাও তোমাকে অবশ্যই কি করতে হবে, ওই করতে সূত্রগুলো হবে। মুখস্থ রাখতে হবে। আর আরেকটা বড় সুবিধা হচ্ছে এই অধ্যায়ের প্রবলেম গুলো প্রায় কাছাকাছি থাকে এবং বোর্ডেও জি দেখবে স্যার, বেশি সবগুলো চেঞ্জ অঙ্ক করে আসে না। প্রায় কাছাকাছি। হ্যাঁ, সূত্রগুলো মুখস্থ রাখলেই তুমি অঙ্ক করতে পারবে। যদিও দেখো প্রবলেমও ছোট, সূত্রও ছোট, কিন্তু মুখস্থ রাখতে হবে। আর আমাদের সর্বশেষ যে অধ্যায় স্যার, সেটা হচ্ছে 10ম অধ্যায়, বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠান সমূহ। এটা তোমরা থিওরিক্যাল অধ্যায়, তো তোমরা একটু দেখবা, তারপর একটু আমি স্যার আমরা পড়ে নেব। হ্যাঁ হ্যাঁ, একটা হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান, একটা হচ্ছে আমানত গ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান, আরেকটি হচ্ছে আমানত অগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান। খেয়াল করো, একটা হচ্ছে আমানত গ্রহণ গ্রহণ করে এমন যদি হয় সেগুলো, যেমন বাণিজ্যিক ব্যাংক সমূহ, সঞ্চয়ী ব্যাংক সমূহ, ক্রেডিট ইউনিয়ন, এগুলো আমানত গ্রহণ করে আবার এগুলো বিভিন্ন ব্যক্তিকে ঋণ প্রদান করে এমন। তাহলে এটা হচ্ছে বলা হচ্ছে আমানত গ্রহণকারী প্রতিষ্ঠান। আরেকটা হচ্ছে আমানত অগ্রহণকারী, এটা আমানত কোনো গ্রহণ করে না, যেমন বীমা কোম্পানি অথবা পেনশন তহবিল। যেমন সরকারি কেউ যদি চাকরি করে তাহলে তাকে অবশ্যই আহ একটা পেনশনের জন্য সরকার প্রতি মাসে তাকে পেনশন দিয়ে থাকে, কিন্তু পেনশনের টাকাটা কিন্তু একবারে দিয়ে দেয় না। এখন তো যে মানে আগামীতে যে নিয়ম করতেছে, আগে যে এককালীন টাকাটা দেওয়া হচ্ছে সেই টাকাটাও দেওয়া হবে না। তো তাহলে এই টাকাটাও আবার কেন কি করা স্যার? যায়? হ্যাঁ, কেন? ওই যে পেনশন দিবে, তাই সার্বজনীন পেনশন, আচ্ছা আচ্ছা। বুঝতে পারছো? বীমা কোম্পানি, তারপর হচ্ছে মিউচুয়াল ফান্ড ফাইন্যান্স কোম্পানি, এগুলো। আর আরেকটি হচ্ছে বাংলাদেশের শেয়ার বাজার। শেয়ার বাজার তো বুঝতেই পারতেছো, যে আমরা একটু আগে আলাপ করলাম যে একটা কোম্পানি সে মার্কেটে কি করবে, শেয়ার মানে মূলধন সংগ্রহের একটি উৎস, বাহ্যিক উৎস, সেটা হচ্ছে শেয়ার মূলধন, তাই না? তো শেয়ার মূলধনটা কিভাবে নিয়ে আসবে কোম্পানি? যে দুই ভাবে আনতে পারে, একটা হচ্ছে দুই ভাবে হয়, এটা হচ্ছে প্রাইমারি আর হলো সেকেন্ডারি। নর্মালি সে যদি নতুন শেয়ার ইস্যু করে তখন সে প্রাইমারি শেয়ারটা ইস্যু করে, সেই শেয়ারটা যারা ক্রয় করতে চায় তারা কিনবে। আর ক্রয় করার জন্য তাদের অবশ্যই কি থাকবে, একটা বিও অ্যাকাউন্ট থাকবে। আর বিও অ্যাকাউন্ট খুলতে হলে তাদের কোথায় যেতে হবে, তাদের ব্রোকার হাউসে যেতে হবে, ব্রোকার হাউসে গিয়ে তাদের অ্যাকাউন্টটা খুলতে হবে। শেয়ার বাজারের নানান ধরনের সমস্যা বা চ্যালেঞ্জ বর্তমানে বিদ্যমান আছে, তার কারণগুলো কি? এক নম্বর হচ্ছে রাজনৈতিক অস্থিরতা, অর্থাৎ এখন অবশ্য বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা খুব বেশি নাই বললেই চলে, কিন্তু একসময় ছিল যে হরতাল অবরোধ থাকার কারণে দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকতো না, সেই কারণে। আরেকটা হচ্ছে শেয়ার সংক্রান্ত জ্ঞানের অভাব। যেমন তোমার যদি টাকা থাকে তাহলে সেই কি করতে চায়, শেয়ার বাজারে গিয়ে বিনিয়োগ করতে চায়, তখন সে বুঝেও না, জানেও না। সে জানে এখানে টাকা দিলে টাকা অনেক বেশি পাওয়া যায়, তো এই লোভে পড়েও অনেকে কি করে, শেয়ার বাজারে বিনিয়োগ করে না বুঝেই। তারপর বিনিয়োগ ব্যাংকের অভাব এখন অনেক সময়, যেমন তোমার তো
টাকা যা আছে সেটাতে ইনভেস্ট করলা, তারপর হচ্ছে আত্মীয় স্বজনের কাছ থেকে নিয়ে এসে ইনভেস্ট করলা। কিন্তু এখন আরো বিনিয়োগ করতে যাচ্ছ, তখন তোমার বিনিয়োগ ব্যাংক যদি থাকতো তাহলে তোমাকে যদি ঋণ দিত তুমি কি করতে পারতা? আরো বিনিয়োগ করতে পারতা। বিনিয়োগ ব্যাংকের অভাব রয়েছে। বিনিয়োগ কোম্পানি, মার্চেন্ট ব্যাংকের অনুপস্থিতি, অদক্ষ ব্যবস্থাপনা, শেয়ার ক্রয় বিক্রয় ম্যানিপুলেশন, সার্কিট ব্রেকারের অপব্যবহার, বিদেশি বিনিয়োগকারীদের অগ্রাধিকার এটা। আর দেশের অর্থনৈতিক উন্নয়নে শেয়ার বাজারের ভূমিকা, কারণ দীর্ঘমেয়াদী অর্থায়নের একটি উৎসই হচ্ছে তোমার এই শেয়ার মূলধন বা শেয়ার বাজার থেকে অর্থ সংগ্রহ করা হয়। কি? দীর্ঘমেয়াদী পুঁজির সংস্থান, তারপর বিনিয়োগে আগ্রহ সৃষ্টি, বৈদেশিক পুঁজির সদ্ব্যবহার, প্রতিভাবান উদ্যোক্তা সৃষ্টি, ব্যবস্থাপনা উন্নয়ন। মুদ্রাবাজারের দলিল সমূহ, যেগুলো দলিল হিসেবে ব্যবহার হয়: ট্রেজারি বিল, আমানত হস্তান্তরযোগ্য সার্টিফিকেট, বাণিজ্যিক পত্র, ব্যাংকের স্বীকৃতিপত্র, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ তহবিল, কোনো ক্রয় চুক্তি। মূলধন বাজারের দলিল, একটা দুইটা বাজারের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে মুদ্রা বাজার আর একটা হচ্ছে মূলধন বাজার। মূলধন বাজারের মধ্যে রয়েছে বন্ড বাজার, বন্ডের মধ্যে রয়েছে কর্পোরেট বন্ড, মর্গেজ বন্ড, ডিবেঞ্চার বন্ড এটা। তারপর হচ্ছে বন্ধকি বাজার এবং ইকুইটি। এই হচ্ছে আমাদের আহ 10ম অধ্যায়, সর্বশেষ অধ্যায় যা থাকে সেটাই। আমার মনে হয় আমরা পুরো কোর্সের প্রতিটা অধ্যায়কে টাচ করতে পারছি, তাই না? জি স্যার। জি স্যার। ওকে।